করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ইএনএন এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি মৃণালিনী ইএনএন এর অনলাইন ক্লাসে। আজকে দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন শিক্ষক গৌতম রায় বর্মন। প্রথমেই স্যারকে জানাই স্বাগত। স্যার নমস্কার। নমস্কার। স্যার থেকে জেনে নেব স্যার আজকে রসায়ন বিজ্ঞানের কোন বিষয় নিয়ে আলোচনা করবেন। আজকে আমি রসায়ন বিজ্ঞানের একটি অধ্যায় অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, অর্থাৎ অম্ল, ক্ষারক এবং লবণ, এই অধ্যায়টি আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্যারের কাছে যাওয়ার আগে আমি ছাত্রছাত্রীকে বলে দিচ্ছি যে প্রতিদিন তো তোমরা ক্লাস দেখছো, জানো 40 মিনিট ক্লাস হয়, পরে 15 মিনিট সময় থাকে তোমাদের ফোন করার জন্য। অসুবিধা হলে অবশ্যই ফোন করবে, স্যারের কাছ থেকে কোশ্চেন জেনে নেবে। স্যারকে বলবো ক্লাস শুরু করতে। স্যার শুরু করুন। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন। আজকে আমি আবারও মৃণালিনী ইএনএর পর্দায় চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর যে কেমিস্ট্রির একটি অধ্যায়, একটি চ্যাপ্টার অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, সেটি আলোচনা করার জন্য। আজকে আমি এমন একটি অধ্যায় আলোচনা করছি যেই অধ্যায়টি বা যে চ্যাপ্টারটি সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া তোমাদের আছে। কারণ এখানে যে টার্মগুলো আমরা ইউজ করছি, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, এই তিনটি টার্ম সম্বন্ধে তোমাদের বেসিক একটা আইডিয়া কিন্তু আছে। শুধু যদি বলি যে তোমরা লোয়ার ক্লাসে এগুলো পড়েছো, সেটা ঠিক হবে না। কারণ ডেইলি লাইফে আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে কিন্তু এই তিনটি পদ আমরা পেয়েই থাকি। এই তিনটি টার্ম কিন্তু আমরা অলরেডি জানি। দেখো, অনেক সময় কি হয়, অনেক সময় বাড়িতে যদি কিছু বেশি খাবার খেয়ে নেই বা কোথাও নিমন্ত্রণ খেয়ে আসি, তাহলে কি হয়, আমরা বলি যে অ্যাসিডিটি হয়ে গেছে। তো যখন তোমার অ্যাসিডিটি হয়ে যায় তখন তুমি কি লেবুর রস খাও? নিশ্চয়ই না। তাহলে কি খাই আমরা? ডাইজিন বা জেলুসেল এসব জাতীয় জিনিস বা সোডা ওয়াটার খাই। তাহলে কিন্তু আমরা জানি যে সোডা ওয়াটার বা ডাইজিন বা জেলুসেল এগুলো যদি আমরা খাই তাহলে কি হবে? তাহলে কিন্তু অ্যাসিড, যেটি আমাদের স্টমাকের ভিতর যে অ্যাসিডটি তৈরি হয়েছে, সেই ওই অ্যাসিডটি কিন্তু প্রশমিত হয়ে যাবে। এই বেসিক আইডিয়াটা কিন্তু আমাদের আছে। তাহলে আমরা কিন্তু এই যে অ্যাসিড এবং ক্ষার, এই সম্পর্কে কিন্তু কিছু না কিছু আমরা জানি। যেমন দেখো, আমরা অনেক সময় বলি যে অ্যাসিড কি? অ্যাসিড স্বাদে টক। এবার আমি তোমাকে দুটো খাবার তোমার সামনে দিলাম, একটি রসগোল্লা দিলাম, আরেকটিতে তোমাকে দই দিলাম। তা আমি যদি বলে দেই যে কোনটি অ্যাসিড, তুমি বলো, তুমি নিশ্চয়ই বলতে পারবে কোনটি অ্যাসিড, কারণ তুমি জানো অ্যাসিড স্বাদে টক। আমরা যখন খাবার খাই, আমরা লবণ খাই, সল্ট নেই, সল্ট খাই। তো সেই সল্ট সম্বন্ধে কিন্তু টার্মটা কিন্তু আমাদের জানা আছে। আজকে আমরা এমন একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার এখানে আলোচনা করব। তো এই টার্মগুলো কিন্তু আমাদের জানা। এখন আমরা আসবো এই চ্যাপ্টারে যে আমরা আলোচনা করব, সেটা কি আলোচনা করব? সেটি আলোচনা করব তার অ্যাসিড, বেস বা সল্টের রাসায়নিক পরিভাষাটা কি। কেমিস্ট্রিতে আমরা কি করে অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট এই জিনিসটাকে ব্যাখ্যা করব। প্রথমে আমরা অ্যাসিড আলোচনা করব, অ্যাসিড ডিসকাস করব। অ্যাসিডের পরে আমরা ডিসকাস করব ক্ষার, এবং সবশেষে আমরা ডিসকাস করব সল্ট, লবণ। এবং এখানে তোমাদের সিলেবাসটা যদি একটু ভালো করে দেখো, আমি এর আগেও মৃণালিনীর ইএনএতে এসেছিলাম এই পর্দায়, এবং তোমাদের কিন্তু আমি কার্বন এবং তার যৌগ,
কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড এই চ্যাপ্টারটি ডিসকাস করেছিলাম। তখন আমি বলেছিলাম প্রথম ক্লাসেই যে তুমি যেটা তোমার অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে কি তুমি কি পড়বে, একটি অধ্যায় যখন তুমি পড়বে, একটি চ্যাপ্টার যখন তুমি পড়বে, চ্যাপ্টারে কি পড়বে সেটা তোমার জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, যেটাকে আমরা বলি সিলেবাস। তো তোমাকে প্রথমে কিন্তু সিলেবাসটা সম্বন্ধে ধারণা থাকতে হবে যে এই লেভেলে ক্লাস 10 লেভেলে আমি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট থেকে কি পড়ব। তাহলে দেখবে পড়াটা অনেক মজাদার হবে এবং অনেকটা আনন্দ পাবে এবং বুঝবেও ভালো করে, কারণ বইগুলো এভাবেই লেখা আছে, একটার পর একটা অলরেডি এইরকমভাবে সাজানো আছে। তাহলে এই অধ্যায়ে আমরা অ্যাসিড পড়ব, ক্ষার মানে বেস পড়ব, অ্যান্ড সল্ট, এই সল্ট নিয়ে আমরা ডিসকাস করব। এবং এই অধ্যায়ের লাস্টের দিকে আমাদের কয়েকটি সল্টের প্রিপারেশনটা আছে এবং তার ইউজটা, সেটি আমরা একে একে করে আলোচনা করব। তাহলে আজকে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড। হোয়াট ইজ অ্যাসিড? অ্যাসিড নিয়ে আজকে আমরা ডিসকাস করব। মানে আজকে আমরা অম্ল নিয়ে ডিসকাস করব। দেখো অ্যাসিড যেটা আছে, অ্যাসিড বলতে আমরা কি বুঝি? আমি একটু আগে বললাম অ্যাসিড স্বাদে টক, ঠিক আছে। আমাদের ডেইলি লাইফে এমন অনেক জিনিস আমরা যেগুলো দেখি যেগুলো সোয়ার ইন টেস্ট, বাট রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে অ্যাসিডের সংজ্ঞা আমরা কি করে দেব, বা অ্যাসিড বলতে আমরা কি বুঝব? বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে অ্যাসিডের কিন্তু সংজ্ঞা দিয়েছে, ডেফিনেশন বিভিন্নভাবে দিয়েছে সায়েন্টিস্টরা। তো তাদের মধ্যে একজন অন্যতম সায়েন্টিস্ট ছিল আর্হেনিয়াস। আমরা এই লেভেলে আর্হেনিয়াসের যে সংজ্ঞাটা, আর্হেনিয়াস কিভাবে বলেছিল অ্যাসিড কি, সেই সম্পর্কিত যে সংজ্ঞাটা সেটি আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাসিড যে ডেফিনেশন বলতে আমরা এখানে আর্হেনিয়াস কনসেপ্ট থেকে যে ডেফিনেশনটা আসে সেটা নিয়ে আগে ফার্স্টে আমরা আলোচনা করি। আর্হেনিয়াস কি বলেছিলেন যে হোয়াট ইজ অ্যাসিড? আর্হেনিয়াস বলেছিলেন অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ফর্ম H+ আয়ন ইন সলিউশন। দ্যাট মিন্স অ্যাসিড হলো এমন একটি পদার্থ যেটি জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে যে পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে আমরা বলবো অ্যাসিড। দ্যাট মিন্স দ্য কম্পাউন্ড হুইচ ফর্ম H+ আয়ন ইন সলিউশন, then it is called acid. Now if we consider HCl, hydrochloric acid, if we consider HCl, when HCl dissolve in water, in solution HCl dissociate to form H+ and Cl- ion. HCl in solution dissociate to form H+ and Cl- ion, অর্থাৎ HCl থেকে জলে দ্রবীভূত করলে HCl আয়নিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। যেহেতু HCl H+ আয়ন উৎপন্ন করে, দ্যাট মিন্স HCl is an acid. তাহলে HClটা কি হলো? HClটা অ্যাসিড, কারণ যেহেতু জলীয় দ্রবণে সে H+ আয়ন উৎপন্ন করে। If we consider H2SO4, sulfuric acid. Sulfuric acid when dissolved in water in solution dissociate to form 2H+ plus SO4 2-. তাহলে দেখো H2SO4 in solution dissociate to form H+ and SO4 -2. So H2SO4 in solution যেহেতু ডিসোসিয়েট করে H+ আয়ন জেনারেট করে, যেহেতু আয়নিত হয়ে H+ আয়ন জেনারেট করে, দ্যাটস ওয়াই H2SO4 is also an acid. তাহলে অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস কনসেপ্ট, আর্হেনিয়াসের মতবাদ অনুসারে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় অ্যাসিড। ক্লিয়ার অ্যাসিডের সংজ্ঞাটা? তাহলে তোমাকে যদি বলে যে হোয়াট ইজ অ্যাসিড, তখন আমরা বলবো যে অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ফর্ম H+ আয়ন ইন সলিউশন, ইন অ্যাকুয়াস সলিউশন। এবার যদি আমরা আসি যে অ্যাসিডের প্রপার্টিসগুলো কি, আমরা কি করে বুঝবো যে এটা অ্যাসিড? তার কিছু স্পেশাল প্রপার্টিস আমাদের জানা দরকার। ফার্স্টে আমরা বললাম অ্যাসিড স্বাদে টক, দ্যাট মিন্স অ্যাসিড ইজ সোয়ার ইন টেস্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি অ্যাসিড, ম্যাক্সিমাম অ্যাসিডগুলো প্রায় সব কয়টা অ্যাসিডই কিন্তু জলে দ্রাব্য, দ্যাট মিন্স ইট ইজ সলিবল ইন ওয়াটার। বালিতে যখন লেবুর শরবত তৈরি করো তখন জলের মধ্যে যখন আমরা লেবুটা দিই, লেবুর রসটা যখন দিই, লেবুতে থাকে কি সাইট্রিক অ্যাসিড। তখন লেবুর রসটা যখন দিই, দেখেছো যে লেবুর রসটা কিন্তু জলের মধ্যে গুলে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়।
তাহলে এই যে লেবুর রসটা কিন্তু ওয়াটার সলিবল। তাহলে অ্যাসিডগুলো সাধারণত কি হয়? অ্যাসিডগুলো সাধারণত জলে দ্রাব্য হয় এবং অ্যাসিডগুলো কিন্তু ক্ষয়কারী। দ্যাট মিনস ইট ইজ কোরোসিভ ইন নেচার। অ্যাসিড কিন্তু ক্ষয়কারী, এটি কিন্তু তার আরেকটি প্রধান ধর্ম। তাছাড়া অ্যাসিড বিভিন্ন নির্দেশকের উপস্থিতিতে নির্দেশকের বর্ণটাকে সে পরিবর্তন করতে পারে। দ্যাট মিনস অ্যাসিড ক্যান চেঞ্জ দ্য কালার অফ ইন্ডিকেটর। ইন্ডিকেটর নিয়ে আমরা আসবো, এই চ্যাপ্টারেরই আমরা ইন্ডিকেটর আলাদা করে ডিসকাস করব তোমাদের। এখানে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডিকেটর আছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর। অ্যাসিড বেস ইন্ডিকেটর আমরা ডিসকাস করব। তাহলে এই যে প্রপার্টিসগুলো আছে, এই ধর্মগুলো আমরা অ্যাসিডের মধ্যে পাই। তো অ্যাসিড কি সেটি জানবে, সেটি বুঝবে এবং সেটি ভালো করে পড়বে। তারপর পড়বে অ্যাসিডের ধর্মগুলো কি। এই ধর্মগুলো আমরা সাধারণত ভৌত ধর্ম বলে থাকি। তাহলে আমরা ভৌত ধর্মটা কি সেটা শিখলাম। এবারে আমরা আসবো অ্যাসিডের শ্রেণী বিন্যাসে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। দেখো, এই ক্লাসিফিকেশন অফ অ্যাসিডটা একটু ভালো করে পড়বে, কারণ অ্যাসিডটাকে ডিফারেন্ট ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি। ডিফারেন্ট জিনিসের উপর বেস করে আমরা বা ডিফারেন্ট কনসেপ্টের উপর বেস করে আমরা অ্যাসিডের ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে আমি একটি একটি ক্লাসিফিকেশন ডিসকাস করছি। দেখো, আমরা আসবো অ্যাসিডের শ্রেণী বিন্যাসে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। ফার্স্টে আমরা যে ক্লাসিফিকেশনটা করব, নাম্বার 1, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স। উৎসের উপর নির্ভর করে অ্যাসিডের শ্রেণীবিন্যাস। উৎসের উপর কোথা থেকে কালেকশন করলে, সংগ্রহটা কোথা থেকে করলে, তার উপর বেস করে আমরা ক্লাসিফিকেশনটা করব। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাসিড অন দ্য বেসিস অফ সোর্স, উৎসের উপর নির্ভর করে। এখানে আমরা কি করতে পারি, অ্যাসিডটাকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। অ্যাসিডকে আমরা দুটি পার্টে ডিভাইড করতে পারি। একটিকে আমরা বলতে পারি অর্গানিক অ্যাসিড, বা যেটাকে আমরা বলবো জৈব অ্যাসিড, এবং অপরটিকে আমরা বলবো ইনঅর্গানিক অ্যাসিড। যেটিকে আমরা বলবো অজৈব অ্যাসিড। দেখো, এখানে অন দ্য বেসিস অফ সোর্স অর্থাৎ উৎসের উপর নির্ভর করে অ্যাসিডকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। অ্যাসিড ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্লাসেস। ওয়ান ইজ কল অর্গানিক অ্যাসিড, দ্যাট মিনস জৈব অ্যাসিড, অ্যান্ড অ্যানাদার ইজ কল ইনঅর্গানিক অ্যাসিড, অর্থাৎ অজৈব অ্যাসিড। এবার জৈব অ্যাসিড কোনগুলো বা জৈব অ্যাসিড কাকে বলে? জৈব কথার অর্থ কি অলরেডি চ্যাপ্টার ডিসকাস করা হয়েছে। আমি আগের ক্লাসে আগে যখন এসেছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম যে জৈব যৌগ কি। তো জৈব কথাটির অর্থ আমরা জানি। জৈব কথাটি হচ্ছে জীবন, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দেহ। অর্থাৎ লিভিং সোর্স থেকে যদি আমরা কোনো অ্যাসিড সংগ্রহ করি তাদেরকে আমরা বলবো অর্গানিক অ্যাসিড। অর্থাৎ জৈব পদার্থ থেকে, উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যদি কোনো অ্যাসিড আমরা সংগ্রহ করি বা যে অ্যাসিডটি আমরা পাই তাকে আমরা বলবো জৈব অ্যাসিড। ক্লিয়ার হয়েছে জিনিসটা? উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যে অ্যাসিড সংগ্রহ করা হয় বা যে অ্যাসিড পাওয়া যায় তাকে আমরা বলবো জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড কি? খনিজ থেকে। খনিজ থেকে আমরা যে অ্যাসিডটি সংগ্রহ করব সেই অ্যাসিডটিকে আমরা বলবো অজৈব অ্যাসিড। দ্যাট মিনস দ্য অ্যাসিড হুইচ ক্যান বি অবটেন বা হুইচ আর অবটেন ফ্রম লিভিং সোর্স, দ্যাট মিনস প্ল্যান্টস অর অ্যানিম্যাল বডি, দ্যাট ইজ কল organic acid. But if the acid obtained from minerals means এখানে কি খনিজ, যেটাকে আমরা বলবি মিনারেলস থেকে যদি আমরা অ্যাসিডটা কালেক্ট করি দেন ইট ইজ কল ইনঅর্গানিক অ্যাসিড। সো অর্গানিক অ্যাসিড হচ্ছে জৈব দেহ থেকে সংগ্রহ করা হয়, অর্থাৎ জৈব উৎস থেকে সংগ্রহ করা হয়, আর এটি হচ্ছে মিনারেলস থেকে সংগ্রহ করা হয়। তাহলে এইভাবে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এবার যদি আমরা আসি যে অর্গানিক অ্যাসিড যেটা আছে তার এক্সাম্পল কি। অর্গানিক অ্যাসিডের এক্সাম্পল আমাদের ডেইলি লাইফে আমরা প্রচুর অর্গানিক অ্যাসিড পেয়ে থাকি।
এবং সেই অর্গানিক অ্যাসিডগুলো আমরা খাইও, শুধু পাই না, সেগুলো আমরা খাই। যেমন কি একটু আগে বললাম লেবু, লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রাস অ্যাসিড। অর্থাৎ সাইট্রাস ফ্রুটস বলতে কি টক জাতীয় যে ফলগুলো আছে, লেবু বলো, মুসাম্বির বলো, এগুলোতে কি থাকে? এগুলোতে থাকে সাইট্রিক অ্যাসিড। আবার যেমন অ্যাপেলে থাকে মেলিক অ্যাসিড, দইয়ে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। পিঁপড়ে যে কামড় দেয় বা মৌমাছি যে কামড় দেয়, সেখানে যে আমাদের শরীরে যখন কামড় দেয় একটু ফুলে ওঠে, তো পিঁপড়ের দিয়ে কি পাই? ফর্মিক অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, দিজ আর অর্গানিক অ্যাসিড। তোমাকে যদি বলে যে অর্গানিক অ্যাসিডের এক দুটো এক্সাম্পল দাও, তাহলে তোমরা ইজিলি দিতে পারবে অর্গানিক অ্যাসিডের এক্সাম্পলগুলো। সেখানে কি যে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, বা আমরা বলতে পারি এখানে ম্যালিক অ্যাসিড, দিজ আর দ্য অর্গানিক অ্যাসিড, অর্থাৎ জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কোনগুলো? অজৈব অ্যাসিড হচ্ছে যেগুলো মিনারেলস থেকে কালেক্ট করি, অর্থাৎ খনিজ থেকে কালেক্ট করি। কোনগুলো? সেগুলো হচ্ছে যেমন H2SO4, একটু আগে আমি বোর্ডে লিখেছিলাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড, দিজ আর দ্য ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিড কাকে বলে আমরা জানলাম, ইনঅর্গানিক অ্যাসিড কাকে বলে সেটি জানলাম, অর্গানিক অ্যাসিডের এক্সাম্পলগুলো আমরা আলোচনা করলাম, ইনঅর্গানিক অ্যাসিডের এক্সাম্পলগুলো আলোচনা করলাম। তাহলে এই যে ক্লাসিফিকেশনটা ছিল বা এই যে শ্রেণীবিন্যাসটা ছিল, সেটা ছিল অন দ্য বেসিস অফ সোর্স, উৎসের উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস। এবারে আমরা আরেকটি শ্রেণীবিন্যাসে আসব। দেখো, এবারে আমরা যে শ্রেণীবিন্যাসটাতে আসবো সেটা হচ্ছে তার মলিকুলার কম্পোজিশনের উপর বেস করে, অর্থাৎ আণবিক সংযুতি বা যে বলতে পারি আণবিক গঠন। মলিকুলার কম্পোজিশন বা আণবিক সংযুতি বা আণবিক গঠনের উপর বেস করে আমরা অ্যাসিডটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি অক্সি অ্যাসিড, আরেকটিকে আমরা বলি হাইড্রা অ্যাসিড। একটি অক্সি অ্যাসিড, একটি হাইড্রা অ্যাসিড। হাইড্রা অ্যাসিড। অক্সি অ্যাসিড এবং হাইড্রা অ্যাসিড কাকে বলবো? এটা দেখো ক্লাসিফিকেশনটা কার উপর বেস করে? অন দ্য বেসিস অফ মলিকুলার কম্পোজিশন, অর্থাৎ এই অ্যাসিডটার মধ্যে কি কি পরমাণু থাকে তার উপর বেস করে, কি কি অ্যাটমস থাকে তার উপর বেস করে কিন্তু ক্লাসিফিকেশনটা। তাহলে এই যে অ্যাসিডটা আছে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, ওয়ান ইজ অক্সি অ্যাসিড অ্যান্ড আদার ইজ হাইড্রা অ্যাসিড। অক্সি অ্যাসিড হচ্ছে অ্যাসিড বললেই আমরা বলবো যে অ্যাসিড মাত্রই কিন্তু তার মধ্যে হাইড্রোজেন থাকবে। সহজ ভাষায় যদি আমরা বলি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে। যদি আমরা দেখি হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, অর্থাৎ যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে সেই সকল অ্যাসিডকে আমরা বলবো অক্সি অ্যাসিড। যেমন এক্সাম্পল কি? HNO3, H2SO4। এই অ্যাসিডগুলোতে দেখো, এই অ্যাসিডগুলোতে কি আছে? HNO3 তে অক্সিজেন আছে, H2SO4 এর মধ্যে অক্সিজেন আছে, অর্থাৎ যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে তাদেরকে আমরা বলবো অক্সি অ্যাসিড। আর যে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ছাড়া, হাইড্রোজেনের সাথে অক্সিজেন ছাড়া অন্য কোনো অধাতু থাকবে, মানে যেমন HCl, HBr, HI, এগুলো হচ্ছে হাইড্রা অ্যাসিডস। তাহলে হাইড্রা অ্যাসিডে অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবেই। তো হাইড্রা অ্যাসিডে কি হবে? হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন ব্যতীত অন্য কোনো অধাতু থাকে তখন ওই অ্যাসিডটাকে আমরা বলবো হাইড্রা অ্যাসিডস। বাট ইফ দ্য অ্যাসিড কন্টেন্স অক্সিজেন, দ্যাট ইজ কল্ড অক্সি অ্যাসিডস। অক্সিজেন থাকলেই সেটিকে আমরা বলবো অক্সি অ্যাসিডস। তাহলে দেখো সংজ্ঞাগুলো ভালো করে বুঝে নাও। যদি আমাকে বলে যে হোয়াট ইজ অক্সি অ্যাসিডস বা অক্সি অ্যাসিডস কি, তাহলে আমরা কি বলবো? যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে
সেই সকল অ্যাসিডকে আমরা বলবো অক্সি অ্যাসিড। দ্যাট মিন্স দ্য অ্যাসিড হুইচ কন্টেইন অক্সিজেন। অক্সিজেন অ্যাটম যদি তার মধ্যে থাকে দ্যাট ইজ কল্ড অক্সি অ্যাসিডস। বাট ইফ দ্য অ্যাসিড হ্যাভিং হাইড্রোজেন অ্যান্ড অ্যানাদার নন মেটাল ইন প্লেস অফ অক্সিজেন, মানে উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া যদি অন্য কোনো অধাতু তার মধ্যে থাকে, তখন সেটিকে আমরা বলবো হাইড্রো অ্যাসিডস। এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা ছিল অন দ্য বেসিস অফ মলিকুলার কম্পোজিশন, অর্থাৎ আণবিক গঠন। এবং প্রত্যেকটি ক্লাসিফিকেশন যখন তোমরা পড়বে, সংজ্ঞাটার সাথে সাথে সেখানে কিন্তু উদাহরণগুলো পড়বে একটি একটি করে। কারণ তোমাদের এই ক্লাসিফিকেশন না, শুধু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। এবং তোমাদের যে টেক্সট বই যেটা দেওয়া আছে, টেক্সট বইটা, এই টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়বে এবং টেক্সট বইটাই তোমাদের মেইন বই ধরে নেবে এবং তার উপর বেস করে পড়বে। এবারে তুমি যদি টেক্সট বই কমপ্লিট করে ফেলো, টেক্সট বই কমপ্লিট করলে তুমি আরও নতুন নতুন জিনিস, তুমি নিজেও কিছু প্রশ্ন নিজে তৈরি করতে পারবে, সেগুলো তুমি নিজে সলভ করতে পারবে বা কারোর হেল্প তুমি নিতেই পারো। কিন্তু বইটা ভালো করে পড়বে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের। এবারে দেখো, এই যে অ্যাসিডের আরেকটি শ্রেণীবিন্যাস, আরেকটি ক্লাসিফিকেশন আমরা যাচ্ছি, সেটি হচ্ছে অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন অফ H+ আয়ন, ওর আমরা বলতে পারি আয়োনাইজিং ক্যাপাসিটি যেটাকে আছে, অর্থাৎ আয়নিত হওয়ার ক্ষমতা। আয়নিত হওয়ার ক্ষমতার উপর নির্ভর করে অ্যাসিডকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এই যে শ্রেণী বিভাগটা বা এই যে ক্লাসিফিকেশনটা আমরা করব, সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন অফ H+ আয়ন অর ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা বলতে পারি। ডিসোসিয়েশন অফ বিয়োজনের মাত্রার উপর নির্ভর করে আমরা অ্যাসিডটাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি স্ট্রং অ্যাসিড, অ্যানাদার ইজ নোন এজ উইক অ্যাসিড। একটিকে আমরা বলবো স্ট্রং অ্যাসিড, বা যেটাকে আমরা বলবো তীব্র অ্যাসিড। এবং অপরটিকে আমরা বলবো উইক অ্যাসিড, যেটিকে আমরা বলবো মৃদু অ্যাসিড। তাহলে দেখো, এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা কার উপর বেস করে? অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন অফ H+ আয়ন বা বিয়োজন মাত্রা, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপর বেস করে আমরা অ্যাসিডটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ স্ট্রং অ্যাসিড, অ্যানাদার ইজ উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড কোনগুলোকে বলবো? দেখো, একটা জিনিস এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ভালো করে এই জিনিসটা মনে রাখো। সেটি হচ্ছে কি, অ্যাসিড মানেই কিন্তু H+ আয়ন থাকতে হবে। অর্থাৎ যে পদার্থটিকে আর্নিয়াসের মতবাদ অনুসারে তোমাদের 10 লেভেল পর্যন্ত যেটা, তারই কনসেপ্ট আমি বলছি, তারই এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, উপরের ক্লাসের না। তার জন্য তুমি এই লেভেলে এতটুকুই মনে রাখবে যে একটি অ্যাসিডকে বা একটি পদার্থকে জলে দ্রবীভূত করলে H+ আয়ন তৈরি করলে সেটিকে আমরা বলবো অ্যাসিড। H+ আয়ন উৎপন্ন করবে অ্যাসিড, জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে। তাহলে অ্যাসিডিক নেচার যে আছে, অ্যাসিডিক প্রপার্টি কার উপর বেস করে? H+ আয়নের উপর বেস করে। এবার দেখো, স্ট্রং আর উইক যেটা আছে সেটা আমরা কি করে বুঝবো? স্ট্রং হচ্ছে কি, ইফ অ্যান অ্যাসিড ডিসোসিয়েট কমপ্লিটলি, একটি অ্যাসিড যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাহলে অটোমেটিকলি পার্সেন্টেজ অফ H+ আয়ন কি হবে? বেশি হবে। যদি পার্সেন্টেজ অফ H+ আয়ন বেশি হয়, তখনই সেটিকে আমরা বলবো স্ট্রং অ্যাসিড অর তীব্র অ্যাসিড। অর্থাৎ যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অধিক সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে, জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে অধিক সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে, তাকে আমরা বলবো স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড। কিন্তু যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, আংশিকভাবে বিয়োজিত হবে এবং কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে, H+ আয়ন যে পার্সেন্টেজ সেটা কম হবে, সেটিকে আমরা বলবো উইক অ্যাসিড। তাহলে দেখো, একদম সহজ জিনিস, ইফ অ্যান অ্যাসিড ইন সলিউশন ডিসোসিয়েট কমপ্লিটলি, তাহলে কমপ্লিট ডিসোসিয়েশন হলে কি হবে? ফ্রি আয়নের যে পার্সেন্টেজ, দ্যাট মিনস এখানে H+ আয়নের যে পার্সেন্টেজ, H+ আয়নের পার্সেন্টেজটা বেশি হবে। যদি বেশি পরিমাণে H+ আয়ন জেনারেট করে, দ্যাট ইজ কল্ড স্ট্রং অ্যাসিড।
বাট ইফ অ্যান অ্যাসিড ডিসোসিয়েট পার্টলি যদি ডিসোসিয়েট হয়, দেন ইট ইজ কল উইক অ্যাসিড। কারণ এখানে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম, গাঢ়ত্ব কম, এখানে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বেশি। যেমন দেখো জৈব অ্যাসিড যেগুলো আছে, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, দিজ আর উইক অ্যাসিড বিকজ এরা সম্পূর্ণরূপে আয়নিত হয় না। মানে কি দেখো, এই জিনিসটা অনেক সময় কোশ্চেন আসতে পারে বা মনে রাখতে হবে। দেখো এই জায়গাতে দেখো, যদি আমরা HCl H2SO4 ধরি, HCl ডিসোসিয়েট করে কি জেনারেট করে? HCl in solution dissociate to form H plus ion and Cl minus ion. H2SO4 in solution dissociate to form 2H plus ion and SO4 2 minus ion. তাহলে এখানে কি হচ্ছে? HCl and H2SO4 কমপ্লিট আয়োনাইজেশন হয়, কমপ্লিটলি ডিসোসিয়েট করে, অ্যান্ড কমপ্লিটলি ডিসোসিয়েট করলে পার্সেন্টেজ অফ ফ্রি আয়ন্স এখানে বেশি হবে। দ্যাটস ওয়াই এই যে মিনারেল অ্যাসিডগুলো আছে, এই যে অজৈব অ্যাসিডগুলো আছে, এই অজৈব অ্যাসিডগুলো কিন্তু স্ট্রং অ্যাসিড because these acids in solution dissociate to form more percentage of H plus ion. তাহলে এখানে কি হচ্ছে? HCl, H2SO4, HNO3 these are the strong acid. এরা হচ্ছে তীব্র অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়। অর্গানিক অ্যাসিড যেগুলোকে আমরা বললাম অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই যে অ্যাসিডগুলো আছে, এই অ্যাসিডগুলো কিন্তু উইক অ্যাসিড। কারণ কেন? দেখো অ্যাসিটিক অ্যাসিড আমরা জলে যদি দ্রবীভূত করি, অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট টু ফর্ম CH3COO- and H+। এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানে তো অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে, কমপ্লিট ডিসোসিয়েশন হচ্ছে, তাহলে সেটি উইক অ্যাসিড কী করে হলো? উইক অ্যাসিড কীভাবে হলো? দেখো সে মনে করো আমরা 10 মলিকুল অফ অ্যাসিটিক অ্যাসিড নিলাম, 10টা অ্যাসিটিক অ্যাসিড অণু নিলাম, এখানে 10টা অ্যাসিটিক অ্যাসিড অণু ভাঙবে না। কিন্তু এখানে যদি তুমি 10টা HCl নাও, 10টা HClই কিন্তু ডিসোসিয়েট করে 10টা H প্লাস আয়ন জেনারেট করবে। দ্যাট মিন্স এখানে কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। 10 HCl ডিসোসিয়েট টু ফর্ম 10 H প্লাস আয়ন। বাট এখানে যদি তুমি 10 মলিকুল অফ অ্যাসিটিক অ্যাসিড নাও, হয়তোবা 6-7 মলিকুল ডিসোসিয়েট করবে, বাকি মলিকুলসগুলো আনডিসোসিয়েটেড ফর্মে থাকবে। তুমি এক্সপেক্ট করো 10 H প্লাস পাবে 10 মলিকুলস নিলে, কিন্তু হয়তোবা 7 বা 6 পাবে। এই জন্য এখানে কমপ্লিট ডিসোসিয়েশন হয় না বলে এদেরকে আমরা বলি মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড। সো এটা ছিল আরেকটা ক্লাসিফিকেশন, যেখানে আমরা অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ H প্লাস আয়ন বা এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করতে পারি। আমাদের নেক্সট ক্লাসিফিকেশন যেটা আসবে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ বেসিসিটি, বা যেটাকে আমরা বলি ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা, বেসিসিটি। হোয়াট ইজ, আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা জিনিসটা কি, তারপর আমরা ক্লাসিফিকেশন আসব। বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা হচ্ছে একটি অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। দ্যাট মিন্স দ্য রিপ্লেসেবল হাইড্রোজেন ইন অ্যান অ্যাসিড। একটা অ্যাসিডের মধ্যে কয়টা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে? যেমন দেখো, আমি যদি HCl নেই, HCl এর মধ্যে HClটাকে ডিসোসিয়েট করলে একটা H প্লাস আর একটা Cl মাইনাস জেনারেট হয়। তাহলে HCl এর মধ্যে H প্লাস কয়টা আছে? একটা। দ্যাট মিন্স HCl এর মধ্যে H একটা, অ্যান্ড দিস ইজ রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে HCl এর যদি আমরা বলি বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা কত, সেটি হবে 1। If we consider H2SO4, H2SO4 এর মধ্যে দেখো দুটি হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনই কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, অর্থাৎ রিপ্লেসেবল হাইড্রোজেন। দ্যাটস ওয়াই এটা যদি ডিসোসিয়েট করি তাহলে 2H প্লাস প্লাস SO4 মাইনাস 2 হবে। তাহলে যেহেতু এখানে দুটো H প্লাস, এই জন্য তার বেসিসিটি আমরা 2 কনসিডার করতে পারি। তাহলে বেসিসিটি ইজ দ্য নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন ইন অ্যান অ্যাসিড। মানে বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা হচ্ছে কি, একটি অ্যাসিডের মধ্যে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। আবার আমরা সেটা বলতে পারি, এই যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটি কিন্তু জলীয় দ্রবণে আয়নিত হয়। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি,
the number of H plus ion form, the number of H plus ion form per molecule of acid when dissolved in water. তাহলে বেসিসিটি আমরা এভাবে বলতে পারি যে বেসিসিটি ইজ দ্য নাম্বার অফ হাইড্রোজেন বা H প্লাস আয়ন ফর্ম পার মলিকুল অফ অ্যাসিড ওয়েন ডিজলভ ইন ওয়াটার। অর্থাৎ একটি অ্যাসিডকে জলে দ্রবীভূত করলে জলীয় দ্রবণে প্রতি অণু অ্যাসিড যতটা H প্লাস আয়ন তৈরি করে সেটি তার ক্ষারকগ্রাহিতা। স্যারের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে, যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা ফোন করো। তাহলে দেখো এই যে HCl এক অণু জলে দ্রবীভূত হয়ে একটি H প্লাস এবং একটি Cl মাইনাস তৈরি করে। যেহেতু একটি H প্লাস তৈরি করে তাহলে তার বেসিসিটি হবে 1, ক্ষারকগ্রাহিতা 1। এখানে H2SO4 এর ক্ষারকগ্রাহিতা হবে 2। এবারে দেখো যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিই, একটু ভালো করে অ্যাসিটিক অ্যাসিডে লক্ষ্য করলে দেখবে অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু 4টি হাইড্রোজেন আছে, এখানে একটা আর এখানে হচ্ছে 4টি হাইড্রোজেন। বাট রিপ্লেসেবল হাইড্রোজেন বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কিন্তু এটি। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ইন সলিউশন ডিসোসিয়েট টু ফর্ম CH3COO- and H+। তাহলে যেহেতু একটি H+ আয়ন তৈরি করে তারও কিন্তু বেসিসিটি 1। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিন্তু 4টি হাইড্রোজেন আছে, অ্যাসিটিক অ্যাসিডের 4টি হাইড্রোজেন আছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে একটি H+ আয়ন তৈরি করে, তাহলে তার অম্লগ্রাহিতা কিন্তু 1। বেসিসিটি অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ 1। তাহলে আমরা বেসিসিটি বা ক্ষারকগ্রাহিতাটা জানলাম। এবার ক্ষারকগ্রাহিতার উপর নির্ভর করে অ্যাসিডকে কিভাবে ক্লাসিফাই করা হয় এটা দেখো। অন দ্য বেসিস অফ বেসিসিটি acid can be classified into 3 classes। 3টে পার্ট আমরা ডিভাইড করতে পারি। One is called monobasic acid। হ্যালো, আচ্ছা বলো তোমার কোশ্চেন বলো। হ্যাঁ বলো, তোমার নামটা বলো, তোমার নাম কি? বলেছিলেন জলে যে অ্যাসিড দিয়ে যদি কম সংখ্যক H+ আয়ন গঠন করে উৎপন্ন করে, কোনটা বুঝবো স্যার এটা বেশি H+ আয়ন গঠন করতে না? আচ্ছা বেশি H+ বা কম H+ সেটা কি করে বুঝবে? দেখো সেটি আমরা এরপরে আসব। পিএইচ বলে একটা জিনিস আছে আমাদের, আমরা নেক্সট ক্লাসে হয়তো বা পিএইচটা পেয়ে যাব। পিএইচ এর মান থেকে আমরা বুঝতে পারি যে এখানে অ্যাসিডের গাঢ়ত্ব কম না অ্যাসিডের গাঢ়ত্ব বেশি। এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে কি, যে অ্যাসিডটা জলীয় দ্রবণে বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করবে সেটি হচ্ছে তীব্র অ্যাসিড, যেটি কম সংখ্যক H+ আয়ন উৎপন্ন করবে সেটি হচ্ছে মৃদু অ্যাসিড। এবার কোনটি কম কোনটি বেশি তৈরি করে তার জন্য আমাদের পিএইচ জানতে হবে। তো পিএইচ এর মানটি আমরা, পিএইচ যে জিনিসটি সেটি নেক্সট ক্লাসে তুমি পেয়ে যাবে। তারপর তুমি নিজেই বলতে পারবে যে কোনটি তীব্র কোনটি মৃদু, বা কোনটিতে বেশি H+, কোনটিতে কম H+। আরেকটি ফোন আসছে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো নেট, হ্যালো, ঠিক আছে, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম। মনোবেসিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, এবং অপরটিকে আমরা বলি ট্রাইবেসিক অ্যাসিড। সো on the basis of basicity acid can be classified into 3 classes। One is monobasic, dibasic and tribasic। ক্ষারকগ্রাহিতার উপর নির্ভর করে অ্যাসিডকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটিকে আমরা বলি মনোবেসিক, মানে এক ক্ষারীয়, তারপরটি হলো দ্বিক্ষারীয়, তারপরটি হচ্ছে ত্রিক্ষারীয়। এক ক্ষারীয়, দ্বিক্ষারীয় এবং ত্রিক্ষারীয়। তাহলে মনোবেসিক কোনটাকে বলবো, এক ক্ষারীয় কোনটা? এক ক্ষারীয় শব্দটার মধ্যেই আছে যে অ্যাসিড জলীয় দ্রবণে একটি H+ আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এক অণু অ্যাসিড জলীয় দ্রবণে যদি একটি H+ আয়ন উৎপন্ন করে তাহলে সেটিকে আমরা বলবো মনোবেসিক। যেমন আমরা উদাহরণ হিসেবে HCl নিতে পারি, HNO3 নিতে পারি। এই HCl এবং HNO3 জলীয় দ্রবণে আয়নিত হয়ে একটি H+ আয়ন উৎপন্ন করে। যেমন আমরা এটা নিতে পারি। হ্যালো হ্যালো নমস্কার, কি বলছেন? ম্যাম আমি আগরতলা থেকে তপস্বী বলছি। আচ্ছা বলো তোমার কোশ্চেন বলো।
বলো তোমার কি কোশ্চেন। ও স্যার যে বলেছিল যে অ্যাসিডের 4টি বৈশিষ্ট্য আছে, 4 নম্বর বৈশিষ্ট্যটা অ্যাসিড বিভিন্ন বিভিন্ন দ্রবণের রং পরিবর্তন করে। স্যার এটা আরেকবার বলে দেবেন। বলি, এটি হচ্ছে 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্য হচ্ছে কি অ্যাসিড নির্দেশকের বর্ণ পরিবর্তন করতে পারে। যেমন দেখো, আমরা পড়ব যে নির্দেশক বলতে আমরা এখানে কি নির্দেশক পড়ব, অ্যাসিড বেস নির্দেশক। অ্যাসিড বেস নির্দেশকের মধ্যে কমন কিছু নির্দেশক আছে। যেমন কি নির্দেশক আছে, লিটমাস। লিটমাস যদি আমরা নীল বর্ণের লিটমাস যদি আমরা অ্যাসিড দ্রবণে যোগ করি, তাহলে নীল বর্ণের লিটমাসটাকে লাল বর্ণে রূপান্তরিত করে। আছে কি ফেনোলফথেলিন। ফেনোলফথেলিনও একটি নির্দেশক, যদিও অ্যাসিড দ্রবণে তার বর্ণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্ষার দ্রবণে তার বর্ণের পরিবর্তন হবে। আবার মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ যদি আমরা অ্যাসিড দ্রবণের মধ্যে যোগ করি, তাহলে সেটি অনেকটা লালচে, অরেঞ্জ কালারটা অনেক সময় লাল বর্ণে রূপান্তরিত হয়। এগুলো হচ্ছে কি নির্দেশক, যে নির্দেশকের বর্ণ অ্যাসিড পরিবর্তন করতে পারে। ভুলে যাও এই নির্দেশকের কথা। এবার আমরা আসি দৈনন্দিন জীবনের নির্দেশক। আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত এমন অনেক নির্দেশক আছে। আমি যদিও নির্দেশকটি পড়াবো বলে রেখেছিলাম নেক্সট ক্লাসের জন্য, আজকে একটু আলোচনা করে যাই যেহেতু তুমি প্রশ্নটা করেছো। হলুদ দেখেছ? হলুদ দেখো, হলুদ তুমি তো বাড়ি ঘরে আমরা ব্যবহার করি। আজকে তুমি নিজে একটি পরীক্ষা করবে। দেখো অ্যাসিড বা ক্ষার কি করে বর্ণের পরিবর্তন করে। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যাঁ আমি মেলাঘর থেকে অঙ্কিতা সাহা বলছি। স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল। বলো। ক্ষারগ্রহিতা কাকে বলে, তার সংজ্ঞাটা একটু আরেকবার বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা অপেক্ষা করো একটু, আমি ওর প্রশ্নের উত্তরটা দিয়ে নেই, তারপর তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো এখানে কি, তাহলে তুমি বাড়িতে কি করবে, একটু হলুদ নেবে, জলে গুলে তার একটা দ্রবণ তৈরি হবে। এই দ্রবণটিকে দুটি পার্টে ডিভাইড করে দেবে। এবার তুমি তার মধ্যে একটি দ্রবণে একটি লেবুর টুকরা থেকে কিছু লেবুর রস ফেলো এবং আরেকটির মধ্যে সার্ফের বা সাবানের জল ফেলো। দেখবে কিভাবে অ্যাসিড এবং ক্ষার ওই হলুদের বর্ণের পরিবর্তন করে দেয়। তাইলে আমরা ওই লাস্টের পয়েন্টে 4 নম্বর পয়েন্টেতে কি বলেছিলাম, যে অ্যাসিড নির্দেশকের বর্ণ পরিবর্তন করতে পারে। যেমন নীল লিটমাসকে সে লাল বর্ণে রূপান্তরিত করতে পারে। মিথাইল অরেঞ্জ যেটা অরেঞ্জ কালারের, সেটাকে রেডে কনভার্ট করে অনেকটা লালচে বর্ণে রূপান্তরিত করে। এবং আরও কিছু নির্দেশক, এগুলো তো আমরা বললাম বর্ণের পরিবর্তন, গন্ধেরও পরিবর্তন হয়। পাবে নেক্সট ক্লাসে, গন্ধেরও পরিবর্তন হয়, নির্দেশক আমরা পাবো। আর তোমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে ক্ষারগ্রাহিতা কাকে বলে। ক্ষারগ্রাহিতা হচ্ছে একটি অ্যাসিডকে জলে দ্রবীভূত করলে জলীয় দ্রবণে প্রতি অণু অ্যাসিড, প্রতি অণু শব্দটা মনে রাখবে, প্রতি অণু অ্যাসিড যতটা H+ আয়ন উৎপন্ন করে তাকে আমরা বলবো তার ক্ষারগ্রাহিতা। আমি আবারও বলি, জলীয় দ্রবণে এক অণু মানে প্রতি অণু অ্যাসিড যতটা H+ আয়ন উৎপন্ন করে সেটি তার ক্ষারগ্রাহিতা। যেমন HCl জলীয় দ্রবণে আয়নিত হয়ে একটি H+ আয়ন উৎপন্ন করে, এক অণু HCl একটি H+ আয়ন উৎপন্ন করে, এই জন্য তার ক্ষারগ্রাহিতা 1। HNO3 জলীয় দ্রবণে এক অণু HNO3 আয়নিত হয়ে একটি H+ আয়ন উৎপন্ন করে, এই জন্য তার ক্ষারগ্রাহিতা 1। এখানে দেখো 4টি হাইড্রোজেন আছে অ্যাসিটিক অ্যাসিডে, কিন্তু জলীয় দ্রবণে এই হাইড্রোজেনটি হলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, রিপ্লেসেবল হাইড্রোজেন। যেহেতু এই হাইড্রোজেনটি আয়নিত হয় একটি H+ আয়ন উৎপন্ন করে, এই সব কয়টার কিন্তু ক্ষারগ্রাহিতা 1, বেসিসিটি 1। দ্যাটস ওয়াই দিজ আর মনোবেসিক অ্যাসিড, এক ক্ষারিক অ্যাসিড। এবারে দেখো যদি আমরা ডাইবেসিক অ্যাসিড বলি, H2SO4 ডাইবেসিক অ্যাসিড। কারণ কেন, এক অণু H2SO4 জলীয় দ্রবণে আয়নিত হয়ে দুটি H+ আয়ন উৎপন্ন করে। তাহলে যেহেতু দুটো H+ আয়ন উৎপন্ন করে, দ্যাটস ওয়াই তার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হবে 2। এই যে যৌগটা, এই যে অ্যাসিডটা H3PO4 ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এক অণু ফসফরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে 3টি H+ আয়ন উৎপন্ন করে। যেহেতু 3টি H+ আয়ন উৎপন্ন করে, এই জন্য তার ক্ষারগ্রাহিতা হবে 3। তাহলে এটা হচ্ছে মনোবেসিক, ডাইবেসিক অ্যান্ড ট্রাইবেসিক। সো দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। সো অ্যাসিডকে আমরা ডিফারেন্ট কনসেপ্টের উপর বেস করে ক্লাসিফাই করতে পারি। প্রথম হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স, মানে উৎসের উপর ভিত্তি করে।
তারপর আমরা আলোচনা করলাম মলিকুলার কম্পোজিশন, অর্থাৎ আণবিক গঠনের উপর ভিত্তি করে। তারপর আমরা আলোচনা করলাম H+ আয়নের কনসেন্ট্রেশন বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপর বেস করে, অর্থাৎ বিয়োজন মাত্রার উপর বেস করে। সেখানে আমরা দুটো ভাগ পেয়েছিলাম। এবং এখন আমরা আলোচনা করলাম অন দ্য বেসিস অফ বেসিসিটি, দ্যাট মিনস ক্ষারগ্রাহিতা। এখানে মনোবেসিক, ডাইবেসিক অ্যান্ড ট্রাইবেসিক। সো দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। এবারে আমরা যাব অ্যাসিডের রাসায়নিক ধর্মে, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিড আমরা যাব। দেখো, অ্যাসিডের যে কেমিক্যাল প্রপার্টিজটা, সেই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা একটি কেমিক্যাল প্রপার্টিজ মানে বিভিন্ন পদার্থের সাথে তার বিক্রিয়াটা, রিঅ্যাকশনগুলো। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের রাসায়নিক ধর্ম। অ্যাসিডের রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই আমরা যে ধর্মে যাব সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল, অর্থাৎ সক্রিয় ধাতুর সাথে ক্রিয়া। আমি আবারও বলি, আমরা এখন কোন পার্টটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের রাসায়নিক ধর্ম। সেই অ্যাসিডের রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল, অর্থাৎ সক্রিয় ধাতুর সাথে ক্রিয়া। সক্রিয় ধাতু মানে কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোর সাথে বা ম্যাগনেসিয়াম, তার সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে। এটা মনে রাখবে, যে সকল ধাতুগুলো সক্রিয় সেই ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করবে, অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। দ্যাট মিন্স when acid is treated with active metal, then it is converted to form, এখানে একটা সল্ট জেনারেট হবে প্লাস হাইড্রোজেন গ্যাস জেনারেট হবে, এখানে হাইড্রোজেন গ্যাস বেরোতে থাকবে। তাহলে এই জিনিসটা যেন খেয়াল থাকে যে অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়ার মাধ্যমে একটি লবণ তৈরি হবে এবং সেই সাথে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বেরোতে থাকবে। যেমন উদাহরণ কি? যেমন মনে করো, আমরা যদি H2SO4 এর সাথে লঘু H2SO4 ডাইলিউট, লঘু H2SO4 এর সাথে যদি আমরা জিঙ্ক ধাতুর বিক্রিয়া করি, লঘু H2SO4 এর সাথে যদি জিঙ্ক ধাতুর বিক্রিয়া করি, তাহলে কি হবে? ZnSO4 বলে একটি লবণ তৈরি হবে, সল্ট তৈরি হবে এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকবে। অ্যাক্টিভ মেটালের সাথে হাইড্রোজেনের আর অ্যাসিডের যখন রিঅ্যাকশন হবে তখন কিন্তু এখানে সল্ট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে এখানে হাইড্রোজেন গ্যাস বেরোতে থাকবে এবং সেটা বেরোলে হাইড্রোজেন কিনা সেটা কি করে বুঝি আমরা? ওই গ্যাসটা যদি আমরা কোনো টেস্ট টিউবের মধ্যে সংগ্রহ করি এবং জ্বলন্ত একটি ম্যাচের শলাকা যদি আমরা তার সংস্পর্শে নিয়ে যাই, তখন কি হয়? গ্যাসটি একটি পপ সাউন্ড করে জ্বলতে থাকে। তাহলে বোঝা যায় যে ওই গ্যাসটি কি গ্যাস? ওই গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা এই জিনিসটা পেলাম যে সক্রিয় ধাতুর সাথে যখনই অ্যাসিড বিক্রিয়া করবে, লঘু অ্যাসিড কিন্তু লঘু অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন লবণ এবং সেই সাথে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে নির্গত হতে থাকবে। যেমন দেখো, আমরা যদি নেই HCl, লঘু HCl, তার সাথে যদি আমরা সোডিয়াম ধাতুর বিক্রিয়া করি, যদিও বিক্রিয়াটি হাইলি এক্সপ্লোসিভ, তাহলে কি হবে? তৈরি হবে কি? NaCl প্লাস হাইড্রোজেন। যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 দেব, এখানটা 2 দেব, এখানটা 2 দেব। তাহলে এখানে দেখো, লঘু HCl এর সাথেও যদি আমরা সোডিয়াম ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো হচ্ছে সক্রিয় ধাতু। সক্রিয় ধাতুর বিক্রিয়াতে কিন্তু লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে জিনিসটা এখানে আমরা পেলাম কি? যে অ্যাসিড যখনই কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করবে, যে when acid reacts with active metal then form salt and evolve hydrogen gas। এবারে দেখো, আমরা নেক্সট যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা যদি আমরা করি, বা নেক্সট যে প্রপার্টিজটা নাম্বার 2, রিঅ্যাকশন উইথ অক্সাইড, মেটালিক অক্সাইড।
মেটালিক অক্সাইড। মেটালিক অক্সাইডের সাথে যখন রিয়াকশন করবে, অর্থাৎ ধাতব অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, তখন কি তৈরি করবে? দেখো, অ্যাসিড অক্সাইডের সাথে যখন রিয়াকশন করবে, মেটালিক অক্সাইড, এখানেও জেনারেট হবে সল্ট প্লাস ওয়াটার, জল। যেমন উদাহরণ কি নিতে পারি? HCl, আমরা যদি তার সাথে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO বিক্রিয়া করি, 2 অণু HCl, লঘু HCl, এখানে যে বিক্রিয়াগুলো সেগুলো লঘু অবস্থায়, অর্থাৎ জল মিশ্রিত অবস্থায়, তৈরি হবে কি? MgCl2 প্লাস H2O. If we consider H2SO4 লঘু মানে dilute, when treated with ZnO zinc oxide, then it is converted to form ZnSO4 plus water. So when acid reacts with metallic oxide, then it is converted to form salt and water. তাহলে আমরা এখানে নাম্বার অফ এক্সাম্পল নিতে পারি যেখানে আমরা যে কোনো মেটালিক অক্সাইডের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি, লঘু অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে আমরা একটি লবণ পাবো এবং সেই সাথে জল তৈরি হবে। এই বিক্রিয়াটার একটা নাম আছে, আসবো, এই বিক্রিয়াটার নাম আমরা আসবো। নেক্সট দেখো, নাম্বার 4, রিঅ্যাকশন উইথ মেটালিক হাইড্রোক্সাইড। মেটালিক হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, যেমন মেটালিক হাইড্রোক্সাইডের মধ্যে আমরা কি নিলাম? NaOH। তার সাথে যখন আমরা অ্যাসিডের বিক্রিয়া করাবো, তখন তৈরি হবে কি? NaCl প্লাস জল। অর্থাৎ মেটালিক অক্সাইড এবং হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে, অ্যাসিড এবং মেটালিক অক্সাইড বা হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে লবণ এবং জল তৈরি হয়। এই বিক্রিয়াটিকে বলে নিউট্রালাইজেশন বা প্রশমন ক্রিয়া। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা আমরা নেক্সট ক্লাসে আবারও ডিসকাস করব। যা পড়িয়েছি সেটি তোমরা ভালো করে পড়বে। যদি কোনো প্রশ্ন তার মধ্যে থাকে, তাহলে আমি নেক্সট ক্লাসে যখন আসব, আমাকে সেই প্রশ্নগুলো তোমরা করবে এবং তার সলিউশন দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি ক্লাস সবার ভালোই লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আজকে যদি যারা মনে করো যে তোমরা ফোন করতে পারোনি সময়ের কারণে, তাহলে অবশ্যই প্রশ্নটা খাতায় নোট করে রাখবে। স্যার যেদিন নেক্সট ক্লাসে আসবে ওই দিন তোমরা কোশ্চেনটা অবশ্যই জিজ্ঞেস করবে, তোমাদের সমস্যার সমাধান করবে। আজকের মতো ক্লাস এখানেই শুরু করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চোখ রাখবে মৃণালিনী এন এর অনলাইন ক্লাসে। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার
ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।